কখনো শুনেছেন এমন এক গ্রামের কথা যেখানে দরজায় কটা টোকা পড়ল তার ওপর নির্ভর করত জীবন বা মৃত্যু? হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ আমরা তেমনই এক শিউরে ওঠার মতো কিংবদন্তির গভীরে যাব, যেখানে দরজায় ৩টে টোকা পড়ার নিয়মটাই ছিল জীবন আর মৃত্যুর মাঝখানের দেয়াল। বাবা যে সামান্য একটা নিয়ম, দরজায় ৩টে ডাক না পড়লে সাড়া দেওয়া যাবে না, এটা কিন্তু শুধু একটা কথার কথা ছিল না। না, এটা ছিল একটা গোটা গ্রামের মানুষের, তাদের নিঃশ্বাসে মিশে থাকা একটা ভয়। কিন্তু প্রশ্ন হলো কেন কেন এমন একটা অদ্ভুত নিয়ম তাদের জীবনকে এভাবে আঁকড়ে ধরেছিল? চলুন সেই রহস্যটাই আজ ভেদ করা যাক। আচ্ছা, তাহলে প্রথম পরিচ্ছেদ, গ্রামের সেই ভৌতিক নিয়ম। দেখুন, প্রত্যেক কিংবদন্তির পেছনে তো একটা কারণ থাকে, তাই না? অন্ততপক্ষে একটা গভীর ভয়। আর এই গ্রামের ক্ষেত্রে সেই ভয়টা আসত গ্রামের পাশেই থাকা একটা ঝিল থেকে। আর ওই ঝিলটাই ছিল জীবন মৃত্যুর এই অদ্ভুত নিয়মের উৎস। আসলে গ্রামের সমস্ত ভয়ের মূলে ছিল ওই ঝিলের এক অশুভ সত্তা। তবে এটা কোনো সাধারণ ভূত প্রেত বা দৈত্যদানও ছিল না যে গায়ের জোরে আক্রমণ করবে। না, এর সবচেয়ে বড় অস্ত্র ছিল ধোঁকা, প্রতারণা। ওটা মানুষের গলা হুবহু নকল করতে পারত, একেবারে চেনা মানুষের নাম ধরে ডাকত। আর এর শিকার হতো তারাই যারা গ্রামের এই ভয়ঙ্কর নিয়মটার কথা কিছুই জানত না। ওর শিকার করার পদ্ধতিটা ছিল একেবারে নিখুঁত একটা ফাঁদ। ধরুন, কোনো অচেনা পথিক গ্রামের কাছে এলো, অমনি সত্তাটা তার কোনো চেনা মানুষের গলা নকল করে ডাক দিল। আর সেই ডাকে সাড়া দিয়ে যেই না শিকার ঝিলের কাছে এগিয়ে আসত, ব্যাস, সাথে সাথে তাকে টেনে নিত জলের গভীরে। এই যে ভয়ঙ্কর একটা চক্র, এটা ভাঙার জন্যই কিন্তু গ্রামবাসীরা আত্মরক্ষার জন্য ওই অদ্ভুত নিয়মটা তৈরি করেছিল। তো এবার গল্পের দ্বিতীয় পর্যায়, নস্টালজিয়ার প্রত্যাবর্তন। এবার আমরা এমন কিছু চরিত্রের সাথে পরিচিত হব যারা এই পুরনো কিংবদন্তি বা ভয়ঙ্কর নিয়মকানুন থেকে অনেক দূরে চলে গিয়েছিল, কিন্তু ভাগ্য তাদের আবার সেই অভিশপ্ত গ্রামেই ফিরে আনছিল। গল্পের ঠিক মাঝখানে আছে একজন মা আর তার ছেলে। ছেলে সুরজিৎ একদম শহরী জীবনে অভ্যস্ত, এইসব পুরনো গল্পকথায় হয়তো বিশ্বাসই করে না। আর অন্যদিকে তার মা কমলা, যিনি ১৫টা বছর ধরে নিজের ফেলে আসা গ্রামের জন্য মন পোড়ান। তার খুব ইচ্ছে একবার নিজের সেই পুরনো বাড়িতে ফিরে যাওয়ার। আর এই নস্টালজিয়ায় কিন্তু তাদের আবার সেই গ্রামে ফিরিয়ে আনে। এই যে নস্টালজিয়ার টানে বাড়ি ফেরা, এই সিদ্ধান্তটাই যে কি ভয়ঙ্কর হতে চলেছে তা তারা তখনও কল্পনাও করতে পারেননি। তারা ভাবছিল অতীতের দিকে যাচ্ছে, কিন্তু আসলে এই যাত্রাটা তাদের ঠেলে দিচ্ছিল এক ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে। গল্পের তৃতীয় পরিচ্ছেদ, একটি মাত্র মারাত্মক ডাক। বাড়ি ফেরার যে আনন্দটা ছিল সেটা খুব তাড়াতাড়ি একটা দুঃস্বপ্নে পরিণত হতে চলেছিল। কারণ ওই গ্রামে সবকিছু তছনছ করে দেওয়ার জন্য একটা মাত্র ডাকই যথেষ্ট ছিল। ভেবে দেখুন, সেই ভয়াল সন্ধ্যাটার শুরু কিন্তু হয়েছিল খুব সাধারণভাবেই। সুরজিৎ, ওর মা আর বন্ধু রাকেশ গ্রামের বাড়িতে পৌঁছালো। তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে রাকেশ বলল ও বাইরে থেকে ঘুরে আসছে। আর ঠিক সেই সময়েই দরজায় টোকা পড়ার শব্দ, মাত্র একবার। ব্যাস, রাকেশ আর কোনোদিনও ফেরেনি। তাহলে প্রশ্নটা হলো, রাকেশের কি হলো? সামান্য খাবার আনতে গিয়ে একজন মানুষ কিভাবে চিরদিনের জন্য হারিয়ে যেতে পারে? এর উত্তরটা কিন্তু লুকিয়েছিল গ্রামের সেই পুরনো ভয়ঙ্কর নিয়মটার মধ্যেই। আর এখানে ঘটে গেল সেই মারাত্মক ভুলটা। অন্ধকার থেকে এলো ওই একটাই টোকা। রাকেশ তো আর গ্রামের নিয়মটা জানত না। ও সরল মনে দরজাটা খুলে দিল, আর বাইরে একটা আবছা ছায়ামূর্তি দেখে কিছু বোঝার আগেই ওর দিকে এগিয়ে গেল। অজ্ঞতার ওই ছোট্ট একটা মুহূর্ত, ব্যাস, ওইটুকুই যথেষ্ট ছিল। ঝিলের অশুভ সত্তাটা তার নতুন শিকারকে পেয়ে গেল। পরদিন সকালটা নিয়ে এলো এক ভয়াবহ সত্যি। রাকেশের নিথর দেহটা ভাসছিল ওই ঝিলের জলে। সুরজিৎ, যে ছেলেটা হয়তো কাল পর্যন্ত এইসব কিংবদন্তিকে কুসংস্কার বলে হাসাহাসি করত, তার সেই অবিশ্বাস এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। যা রইল তা হল তীব্র শোক আর অপরাধবোধ। এবারে চতুর্থ পরিচ্ছেদ, প্রাচীন অশুভ শক্তির মুখোমুখি। সুরজিতের শোকটা কিন্তু খুব তাড়াতাড়ি বদলে গেল প্রতিশোধের আগুনে। ও ঠিক করল ওর বন্ধুর মৃত্যুই হবে এই গ্রামের শেষ মৃত্যু, আর কোনোদিনও এই অশুভ শক্তিটা গ্রামের মানুষকে ভয় দেখাতে পারবে না। বন্ধুকে হারানোর যন্ত্রণায় প্রায় দিশেহারা হয়ে সুরজিৎ একা চলল সেই অভিশপ্ত ঝিলের দিকে। গল্পের এই মুহূর্তটাতেই কিন্তু একজন সাধারণ ছেলের নায়ক হয়ে ওঠে। ও ঠিক করে নেয় গ্রামের এতদিনের এই আতঙ্কের উৎসের সাথে ও একাই লড়বে। ঝিলের ধারে দাঁড়িয়ে ও চিৎকার করে ওঠে, সত্তাটাকে চ্যালেঞ্জ জানায়, তোকে আমি ছাড়ব না, সাহস থাকলে আমার সামনে আয়। আর এখান থেকেই শুরু হয় মানুষ আর অশুভ শক্তির মধ্যে এক অসম
মরিয়া লড়াই। আর সত্তাটাও উত্তর দেয়। ওর জবাবে ছিল শুধুই ঔদ্ধত্য আর আস্ফালন। ও বলে, আমাকে মারা এত সহজ নয়, আজ আমি তোকে মেরে তোর দেহে বাস করব। ভাবা যায়, ও শুধু সুরজিৎকে মারতেই চায় না, ওর শরীরটাকেও দখল করতে চায়। এবং সবশেষে পঞ্চম পরিচ্ছেদ, চূড়ান্ত আত্মত্যাগ। লড়াই যখন একেবারে শেষ পর্যায়ে, সুরজিৎ বুঝতে পারে এই যুদ্ধটা জেতার জন্য তাকে এমন একটা মূল্য চোকাতে হবে যা কল্পনারও বাইরে। লড়াইয়ের শেষে পথ খোলা ছিল একটাই, গ্রামের অগণিত মানুষকে বাঁচানোর জন্য একটা জীবনকে উৎসর্গ করতে হতো। শুধু একজনের আত্মত্যাগই পারত এই অভিশাপকে চিরতরে শেষ করে দিতে। লড়তে লড়তে সুরজিৎ একটা জিনিস বুঝে যায়, এই সত্তাটাকে হয়তো হারানো যাবে, কিন্তু পুরোপুরি শেষ করা যাবে না, যতক্ষণ না ওর আশ্রয় নেওয়ার মতো কোনো শরীর থাকছে। আর এই মৃত্যুর চক্র ভাঙার একটাই উপায় ছিল, নিজের জীবন দিয়ে সত্তাটাকে নিজের সাথেই শেষ করে দেওয়া। আর সুরজিৎ সেই চূড়ান্ত আত্মত্যাগের সিদ্ধান্তই নেয়। আর ওর এই আত্মত্যাগের ফল হল অবিশ্বাস্য। ঝিলের অভিশাপটা শেষমেশ ভেঙে গেল, অশুভ সত্তাটা পরাজিত হল, গোটা গ্রামের জীবনটাই যেন বদলে গেল। যে ভয়টা প্রজন্মের পর প্রজন্ম ধরে তাদের তাড়া করে বেড়াচ্ছিল, সেই আতঙ্ক থেকে তারা অবশেষে মুক্তি পেল। দরজায় 3টে টোকা পড়ার নিয়মটার আর কোনো দরকারই রইল না। গল্পটা তো এখানেই শেষ হল, কিন্তু এটা আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। শান্তির আসল দামটা ঠিক কত? সুরজিতের আত্মত্যাগ তো গ্রামটাকে ভয়মুক্ত করল, কিন্তু এটা আমাদের ভাবতে বাধ্য করে যে একটা নিরাপদ পৃথিবী গড়তে, একটা পুরনো অশুভ শক্তিকে হারাতে ঠিক কতটা ত্যাগ স্বীকার করা প্রয়োজন হতে পারে।